বুলা, চিঠিখানা পাওয়ার পর থেকে মনটা কেমন খচখচ করছে। আমিও তো কেবল সেই কথাই ভাবছি। চেনা নেই, শোনা নেই, হঠাৎ একটা চিঠি লিখে বসলো এভাবে। মাঝে মাঝে কি মনে হচ্ছে জানো, এর মধ্যে কারো কোনো চক্রান্ত নেই তো? সেটাই বা জোর দিয়ে কি করে বলি বলো। আচ্ছা, তোমরা তো আগে ফরিদপুরে থাকতে, তাই না? হ্যাঁ, সে তো পার্টিশনের আগে। পার্টিশনের পরেই বাবা সবাইকে নিয়ে কলকাতা চলে এসেছিলেন। অবশ্য লোকটা গ্রামের নাম যা লিখেছে সেটা ঠিকই। আমাদের গ্রামের নাম ছিল পূর্ব মাইজপাড়া। চিঠিতে নিজের নামটা কি লিখেছে দেখো তো। এই তো লেখা আছে, ইতি আশীর্বাদক তোমার জ্যাঠা হরিনাথ পাইন। জ্যাঠা? হরিনাথ পাইন এই নামে তুমি কাউকে চিনতে? কুসমিন কালেও নয়। জ্যাঠা সেজে কিছু টাকা হাতিয়ে নেবার চেষ্টা করি। থাক, বাদ দাও ওসব কথা, পরে ভাবা যাবে। এখন একটা কথা বলবো? কি? বলছি কি, আজ তো মাসের 3 তারিখ, চলো না রাতে বাইরে কোথাও খেয়ে আসি। আজ তাহলে রান্নার পাট আর করি না। সে না হয় যাওয়া যাবে, কিন্তু ওইসব ভালো মন্দ খাবার কি গলা দিয়ে নামবে? চিঠিখানার ফয়সলা না হওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছি না কিছু। অত ভাবছো কেন? তুমি তো কোনো অন্যায় করোনি। তোমার বাবা হয়তো কিছু ধার দেনা করে থাকতে পারেন। পড়ো তো চিঠিখানা, শুনি একবার। স্নেহের বাবা জীবন অমিয়, আমায় তুমি চিনিবে না। তোমার পিতা ঠাকুর অকালে স্বর্গত হইয়াছেন জানিয়া মর্মাহত হইলাম। এতদিন তোমাদের কোনো সন্ধানাদি জানিতাম না। সংবাদপত্রে তোমার পিতার মৃত্যু সংবাদ দেখিয়া তোমাদের ঠিকানা জানিলাম। তোমাদের আদি নিবাস ফরিদপুর জেলার পূব মাইজপাড়া গ্রামে, এমনই আমি মনে করিতেছি। আশা করি ইহাতে কোনো ভুল নাই। ভক্তিপদ ও শক্তিপদকে আমি অতি বাল্যকাল হইতে স্নেহ করি। যা হোক, এখন কাজের কথা বলি। পূব মাইজপাড়া গ্রামে আমার দশকর্ম ভাণ্ডারের দোকান ছিল। নিশ্চয় তোমার বাবা কাকা নিকট সে দোকানের কথা শুনিয়াছ। তোমাদের পরিবার আমার খাতক ছিল। হিসাবপত্রে দেখিতেছি তারিখ 1356, 23শে আষাঢ় পর্যন্ত আমার দোকান হইতে 232 টাকার তৈজস ও একখানি লেপ বাবদ আরও 51 টাকা তোমরা ধারে লইয়াছ। আজও তাহা পরিশোধ করো নাই। তুমি কৃতী হইয়াছ। আশা করি বংশের ঋণ তুমি জানিবা মাত্র শোধ করিয়া দিবে। আমি এই শনিবার অর্থাৎ 4ঠা শ্রাবণ সকাল 9টায় তোমার গৃহে যাইব। টাকার জোগাড় রাখিও। ইতি আশীর্বাদক তোমার জ্যাঠা হরিনাথ পাইন। জ্যাঠা? সাতকুলের জ্যাঠা? অদ্ভুত একটা চিঠি। কোনোদিন দেখা নেই, শোনা নেই, কেউ কাউকে চেনেও না, টাকার দাবি করে বসলো। মনে হচ্ছে শনিবার এক দ্বিতীয় সাইলকের আবির্ভাব হবে আমাদের বাড়িতে। কি যে ব্যাপার কিছুই বুঝতে পারছি না। কোনো একটা ঘোর প্যাচ আছে মনে হয়। কিরকম পাজি একবার ভেবে দেখো তো। বাবা মারা যাওয়ার খবর কাগজে দেখেছে, তারপরেই এই চিঠি। তাও আবার কি লিখেছে? তোমার বাবা ধার করিয়াছিলেন। তৈজস, লেপ এসব তোমার বাবা কিনেছিলেন নাকি ওই ভদ্রলোকের কাছ থেকে? আমি কি করে জানবো? কবেকার কথা বলছে জানো? 1949। তখন আমারই জন্ম হয়নি। আমার জন্মের আগে বাবা কারুর কাছ থেকে কিছু ধার করেছিলেন কি করেননি, সেই টাকা লোকটা আমার কাছ থেকে চাইছে। হাউ অডাসিটি! এতদিন চায়নি কেন? বাবা যতদিন বেঁচে ছিলেন? সেটাই তো আমার প্রশ্ন। তার মানে এটা পরিষ্কার যে বাবা কোনো ধারটার কিছুই করেননি ওর কাছ থেকে। এসব মিথ্যা কথা। কাকা আগেই মারা গেছেন, বাবাও গেলেন, তাই ও এখন আমার সেন্টিমেন্টের সুরসুরি দিয়ে টাকাটা বাগিয়ে নিতে চাইছে। ওরা বেঁচে থাকলে জোচ্চুরিটা ধরে ফেলতেন তো। ঠগ কোথাকার, ঠগ একটা। এতদিনকার পুরনো একটা ব্যাপার, এরকমভাবে কেউ টাকা চায় শুনিনি বাবা কখনো। লোকটাকে বাস্তবে গিয়ে আমার খুব খারাপ লাগছে। মানুষের এই নিচুতাটাই আমার কাছে অসহ্য লাগে। যারা অন্যকে ঠকিয়ে নিজের সুখ চায় তারা কি জানো? তারা কি আর বলবো, নরকে কীট ছাড়া আর কিছু নয়। তুমি বড্ড রেগে যাচ্ছ কিন্তু। রাখবো না? ও আমাকে খুব বোকা ভেবে নিয়েছে। আসলে কাগজে খবরটা দেখেই লোকটা মনে মনেই মতলব ভেঁজেছে। আচ্ছা, আমার ঠিকানাটা পেল কি করে বলো তো? কাগজের রিপোর্টেই তো ছিল। সেখানে আমাদের বাড়ির ঠিকানা ছিল বলে তো মনে হচ্ছে না। ছিল মনে হয়, না হলে পাবে কোথা থেকে? দাঁড়াও, কাগজটা বের করে দেখি।
কি হলো, হঠাৎ এত গম্ভীর হয়ে গেলে? কি ভাবছো তুমি? ভাবছি বাবার মৃত্যুর ঘটনাটা। বাবা ছিলেন একজন সাধারণ স্কুল মাস্টার। রিটায়ারের পর ৬৭ বছর বয়সেও দিব্যি স্বাস্থ্য নিয়ে ঘোরাফেরা করতেন। এত তাড়াতাড়ি যে চলে যাবেন ভাবতেও পারেনি। সবই ভাগ্যের ভেদ। না হলে কোথায় বেহালা আর কোথায় রাজভবন। বেহালা থেকে রাজভবনকে মর্নিং ওয়াক করতে আসে। আসলে ওই কাঁধ ভরে গড়ের মাঠের গঙ্গার ধারে হাওয়া ওর খুব পছন্দের ছিল। বলতেন, দূর আবার কি, ফার্স্ট ট্রামে উড়তে উড়তে চলে আসি কার্জন পার্কে, তারপর রাজভবনকে একটা পাক মেরে গড়ের মাঠে একটু ঘোরাফেরা করে আবার ফিরে আসি ট্রামে। বাবাকে কিছুদিন রাখতে পারলাম না আমার কাছে, বড্ড আফসোস হচ্ছে এখন। বেহালা ছেড়ে আমরা যখন নর্থের এই ফ্ল্যাটে চলে এলাম, তারপর থেকে তুমি তো বহুবার চেষ্টা করেছো বাবা মাকে নিয়ে এসে এখানে কিছুদিন রাখতে, কিন্তু তোমার মায়ের যা জেদ। এসেছেন অনেকবার ঠিকই, কিন্তু রাত কাটাননি একদিনও। ছোট ছেলে অন্তপ্রাণ। থাকে ওসব কথা। বাইরে খাবে বললে না, যাবে? চলো। এই দোকানের বিরিয়ানিটা রিয়েলি ভালো বানায়। এই, আইসক্রিম খাওয়াবে? মন্দ বলনি, এই গরমে আইসক্রিমটা ভালোই লাগবে। জানো, মাসে প্রথম সপ্তাহে একদিনের এই বাইরে খাওয়ার জন্য আমি সারাটা মাস অপেক্ষা করে থাকি। এই নিয়মটা চালিয়ে যেও কিন্তু। ওসব পরের কথা পরে হয়। এখন আমার মাথায় একটাই চিন্তা, চিঠি। শনিবার সাইলক আসবে, হরিদাস পাইন। হরিদাস না, হরিনাথ। আর শাইলক নয়, তোমার জ্যাঠামশাই। হ্যালো, আচ্ছা খোকনকে একটু দিন না, আমি ওর দাদা অমিও কথা বলছি। হ্যাঁ, আজ অফিসে আসেনি, বাইরে গেছে ট্যুরে। কবে ফিরবে? পরশু? ঠিক আছে, না না, জরুরি কোনো ব্যাপার নয়। এলে শুধু বলবেন আমার সঙ্গে যেন যোগাযোগ করে। খোকনকে আজ ফোন করেছিলাম ওর অফিসে। তাই? কি বললো? কথা হয়নি, ট্যুরে আছে, পরশু ফিরবে। যোগাযোগ করতে বলেছি, ও এলে বলবো মাকে জিজ্ঞেস করতে এরকম ধারের কথা মা কিছু জানেন কিনা। তার চেয়ে তুমি একদিন যাও না কেন, মাকে চিঠিখানা দেখে জিজ্ঞেস করতে পারবে। গেলে তো ভালোই হতো, কিন্তু একদম সময় পাচ্ছি না। অফিসের স্পেশাল অডিটের ঝামেলা, ফিরতে ফিরতে কত দেরি হচ্ছে দেখছই তো। তারপরে বেহালা কি এখানে? তবে যাব, সময় পেলেই যাব। মাকে একবার জিজ্ঞেস করা দরকার। আচ্ছা, শনিবার লোকটা তো আসবে, কি বলবে তুমি? স্রেফ দরজা থেকে ভাগিয়ে দেবো, নয়তো আমি দেখাই করবো না। তুমি মুখের ওপর দরজা বন্ধ করে দিও। ধ্যাত, তাই কখনো হয়? এরকম ধান্দাবাজ লোক দেখলে মাথা গরম হয়ে যায়, হয়তো একটা কিছু করেই বসবে। ও একটা কথা তোমাকে তো বলাই হয়নি বলা, অনেক কিছু ভেবে আর হিসেব করে দেখলাম যে বাবা আমাদের দেশের বাড়িতে লাস্ট গিয়েছিলেন 1948, মানে 48 সালে। তাহলে 49-এ কী করে বাবা ধার করে লেপ কিনলেন? মিথ্যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, স্রেফ জোর চুরি। শোনো, আমি একটা কথা বলি, যদি এসেই পড়ে তবে সামনাসামনি তো ওরকম খারাপ ব্যবহার করা যাবে না। তার চেয়ে বরং একটা চিঠি লিখে ওকে আসতে বারণ করে দাও। তোমার যা মেজাজ দেখছি। এই যে বুলা, শোনো, তোমার কথা মতো চিঠিখানা লিখেই ফেললাম। সবিনয় নিবেদন মহাশয়, আমার বাবার কোনো বড় ভাই ছিল না। অচেনা কোনো লোক আমার কাছে নিজেকে যদি জ্যাঠা বলে জাহির করে, তাও আমি মোটেই পছন্দ করি না। পূর্ববঙ্গের একটি গ্রামে আমাদের পৈতৃক বাড়ি ছিল বটে, কিন্তু সে বাড়ি বা সে গ্রাম আমি চোখে দেখিনি। সেই গ্রাম সম্পর্কে আমার কোনো দুর্বলতা থাকার কথাও না। আমার বাবা শেষবার দেশে গিয়েছিলেন 1948 সালে। তার পরের বছরে তিনি আপনার দোকান থেকে কিভাবে ধারে জিনিসপত্র কিনলেন তা আমার বুদ্ধির অতীত। আমার জন্মের আগেকার সময়ের ধার শোধ করতে আপনি কেন আমায় বলছেন তাও বুঝতে পারলাম না। সুতরাং আমার বাড়িতে আপনার আসার কোনো প্রয়োজন নেই।
নমস্কারান্তে অমিয় মজুমদার। ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। নরম হয়ে গেল না? আর একটু কড়া ভাষায় লিখলে ভালো হতো। না না, এই ঠিক হয়েছে, এটাই যথেষ্ট করা। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এখানে আসার আর দরকার নেই। কী সব উটকো ফ্যাসাদ বলো তো, কথা নেই বার্তা নেই, টাকা তাগাদা দিয়ে চিঠি। ঠিকানাটা যে কোথায় পেলো? আচ্ছা, তুমি কি কাগজটা দেখেছো ভালো করে? হ্যাঁ দেখেছি, কাগজের রিপোর্টেই আমাদের ঠিকানা ছিল। এখন মনে হচ্ছে কেন যে রিপোর্টটা বেরোলো। বেরোবে না মানে? রাজভবনের গেটে খোদ রাজ্যপালের গাড়ি এসে ধাক্কা দিয়েছে। গাড়িতে রাজ্যপাল অবশ্য ছিলেন না, বাবা তখন মর্নিং ওয়াকে, ওখানেই মৃত্যু। এত বড় একটা ঘটনা খবরের কাগজগুলো কি ছেড়ে দেবে? তারপর বাবা আবার ছিলেন স্বাধীনতা সংগ্রামী। জ্ঞান রাখতে থাকতে বেহালার বাড়ির ঠিকানাটা বলতে পেরেছিলেন শুধু। আমার নামও নাকি করেছিলেন। তারপর যা হয় তাই, রিপোর্টারদের জেরা, বাবার আদ্যপান্তর খবর, কাগজে আমার বাড়ির ঠিকানা হয়তো বা ছিল। ব্যাস, সুযোগ সন্ধানী হরিনাথ পাইন দিলেন একটা তীর ছুঁড়ে, যদি কিছু দাও মারা যায়। লোকটা মনে হয় সত্যি সুবিধের নয়। কিরে খোকন, কি ব্যাপার? তুমি আমার অফিসে ফোন করেছিলে নাকি? হ্যাঁ, শুনলাম ট্যুরে গেছিস। কবে ফিরলি? কাল। ওরা বলল দেখা করতে বলেছ, তাই তোমার অফিসেই চলে না। কি বল? মা কেমন আছে রে? একই রকম, ধাক্কাটা এখনও সামলাতে পারিনি, সব সময় মন মারা হয়ে থাকে। একদিন এসো না তোমরা আমাদের ওখানে বেহালা। যাব। অফিসে কয়েকদিন বড্ড কাজের চাপ পড়েছে, এটা মিটলেই যাব। হ্যাঁ শোন, যে জন্য তোকে ডেকেছি, মাকে একটা কথা জিজ্ঞেস করিস তো, ফরিদপুরে আমাদের গ্রামে হরিনাথ পাইন নামে কারো কথা মা শুনেছে কিনা। হরিনাথ পাইন? সে আবার কি? হঠাৎ? তিনি একটা চিঠি লিখেছেন। তার দোকান থেকে বাবা নাকি সেই সময় ধারে কিছু জিনিসপত্র কিনেছিলেন, সেই টাকাটা উনি এতদিন পরে চেয়েছেন। আমার মনে হয় লোকটা ঠক। তবু মাকে একবার জিজ্ঞেস করিস তো, মা এসব কিছু জানে কিনা। তোমার চিঠিতে কাজ হয়েছে তাহলে। শনিবার কেটে গেল, তোমার জ্যাঠা তো এলেন না। আসার মুখ নেই তো। বুঝতে পেরেছে এখানে সুবিধে হবে না। বুঝলে না, এরা হলো এক ধরনের চিট, নানাভাবে টাকা রোজগার করে, মানুষকে ঠকিয়ে দুর্বলতার সুযোগ নিয়ে। না সে ভালোই, বাঁচা যায়। কয়েকটা দিন ওই চিঠির কথা ভাবতে ভাবতে এমন বিশ্রীভাবে কাটছে। দেখো গোলা, টাকার জন্য আমি কিন্তু মোটেই ভাবছি না। টাকাটা কোনো ব্যাপারই নয়। বাবার জন্য 200-300 টাকা নিশ্চয় খরচ করতে পারি, কিন্তু তাই বলে একজন ঠকিয়ে টাকা নেবে, এটা অসহ্য লাগছে আমার। বুলা বুলা, এই দেখো আবার চিঠি। আবার কার চিঠি? ওই যে হরিনাথ পাইনে। আবার? সে কি, কি লিখেছে? লিখেছে, স্নেহের বাবা জীবন অমিয়, এই শনিবার আমি তোমার বাটিতে যাইতে পারি নাই, তাহার কারণ পূর্বরাত্রে আমার জ্বর আসিল। জ্বর বেশি নহে, কিন্তু সর্বাঙ্গে বেদনা। তবু যাইতাম, কিন্তু ঝড় বৃষ্টির দরুন পথঘাট ভালো না থাকায় সোদপুরের একটি গ্রাম হইতে যাওয়া বিশেষ কষ্টসাধ্য হইত। তোমার পত্র পাইয়াছি, তুমি আমার পত্রের মর্ম ভুল বুঝিয়াছ। পিতৃঋণ কখনো রাখিতে নাই। পিতার যাবতীয় ঋণ যে পুত্র শোধ করিয়া দিয়া যায়, সে পুত্র মহাপুণ্যবান হয়। আমার দোকান হইতে তোমার বাবা কাকারা যাহা খরিদ করিয়াছিলেন, তাহা তোমার বংশের ঋণ। পিতার এই সামান্য ঋণের বোঝা তুমি সানন্দে মস্তক পাতিয়া নিবে, তাই তোমাকে স্মরণ করিয়া দিয়াছি। লক্ষ্য করিয়াছ নিশ্চয়, 30 বৎসরের অধিক সময় পার হইলেও আমি সেই অর্থের কোনো সুদ চাহি নাই। চক্রবৃদ্ধি হারে ধরিলে কত টাকা হইতে পারিত, তাহা তুমি ভালোই বুঝিবে, কিন্তু সেরূপ আমি চাহিতে পারি না। তোমরা আমার স্নেহের ধন, যা হোক, আমি আগামী রবিবার ইংরাজি 14 তারিখে সকাল 9টায় অবশ্যই তোমার বাসায় যাইব। তুমি টাকার জোগাড় রাখিও। 232 ও 51, একুনে 83 দিলেই তুমি দায়মুক্ত হইবে। তোমার পিতা আমাকে দাদা বলিয়া ডাকিত, সেই সূত্রে আমি তোমার জ্যাঠা। বৌমা ও নাতি নাতনিদের আমার স্নেহাশীর্বাদ দিও। ইতি হরিনাথ পাইন। এ তো সাংঘাতিক নাছরবান্দা। ইনিয়ে বিনিয়ে কীরকম কায়দা করে চিঠি লিখেছে দেখেছ?
শনিবার আসতে পারিনি বলে লম্বা ফিরিস্তি দিয়েছে, অথচ আমি ওকে আসতে বারণ করেছি। তোমাকে আবার পুণ্যের লোভ দেখিয়েছে। এত বড় একটা পুণ্য করার সুযোগ পাচ্ছ, উনি তো তোমার উপকার করছেন। শয়তানিটা দেখো, আবার ধর্মের উপায় দেখাচ্ছে। ধর্মের দোহাই দিয়ে নিজে যে কত পাপ করে যাচ্ছে তাও নিজে বোঝে না। চক্রবৃদ্ধি হারে সুদের ভয় দেখিয়েছে। আবার কলকাতা শহরটা আজকাল যেন একটা চিটের জায়গা হয়ে দাঁড়িয়েছে। তোমার মাকে একবার জিজ্ঞেস করলে হয়, কিন্তু ওর যদি কিছু মনে টনে থাকে। খোকন সেদিন অফিসে এসেছিল, ওকে ব্যাপারটা বলেছি, মাকে জিজ্ঞেস করেও আমাকে জানা। আচ্ছা শোনো, এক কাজ করি, খুব কড়া করে আর একখানা চিঠি লিখে দিই। রবিবারে সত্যি যদি আসে, আমি কিন্তু মেজাজ ঠিক রাখতে পারবো। না না, আর চিঠি দেখার দরকার নেই, আসুক না। লোকটাকে আমার বেশ দেখতে ইচ্ছে করছে। শুনছো, আজ কিন্তু সে রবিবার, মনে আছে তো? বুড়োটা আসবে, 9টায় টাইম দিয়েছে। তোমার মায়ের কাছ থেকে কিছু জেনে এলে না তো? আরে যাবোটা কখন? দেখছো না নানান কাজে ছোটাছুটি করে বেড়াচ্ছি। খোকনকে তো বলেই রেখেছি। এই শোনো, এক কাজ করি, আমি কেটে পড়ি, তুমি ম্যানেজ করো। সে আবার কি? আমি কি বলবো? আমি তোমাদের গ্রামের কথা কিছুই জানি না। আমি বা কি জানি, কোনোদিন দেখিনি, শুধু গল্প শুনেছি। তবে আই এম শিওর যে লোকটার কোনো ধান্দা আছে। আমি কেটে পড়ছি। কিন্তু আমি কি করে ট্যাকেল করব বলো তো? এই যে বৌমা, আসবো কইছিলাম, আইয়া পড়লাম। ধরো মিষ্টির হাঁড়িটা, এইটা আমার নাতনি পুষ্প সঙ্গে আনলাম। আজকাল তো একা চলাফেরা করতে পারি না। অরে পুষ্প, কাঁঠালটা নামাইয়া রাখ, প্রণাম কর। কই বাবা জীবন কোথায়? এই ভেতরে আছে, ওই তো এসে গেছে। আমার দ্বিতীয় সিটি গান পাইছিলাম, দেখো ঠিক আইলাম। এসব এনেছেন কেন? গ্রামের মানুষের বাড়িতে আইলাম, মিষ্টি ছাড়া কি আওন যায়? তাই বলে একটা মিষ্টির হাঁড়ি, তারপরে ওই এত বড় কাঁঠাল। কাঁঠালটা আমাকে বাড়িতেই হয়েছে, সোদপুরে বাড়ি করছি, 13 কাঠা জমি, 2খান আম গাছ, 2খান কাঁঠাল গাছ, 1খান জাম্বুরা গাছও আছে। তোমাগো দেশের বাড়িতে তো খুব ভালো বাগান ছিল। আপনি বসুন, আগে কাজের কথাটা সেরে নেওয়া যাক। কাজের কথা কিছু নয়, এমনই দেখা করতে আইছি। আমার মেজো ছেলে চিঠিখানা পড়ছে, সে আমারে কইল, বাবা আপনি খাতাপত্র কিছু এনেছেন? ওই দেখো, কিসের খাতা? আপনার দোকানের হিসেবের খাতা। আমার বাবার কোনো সই আছে? উপযুক্ত না প্রমাণ পেলে আমি আপনাকে বিশ্বাস করব কি করে? যে কেউ এসেই তো টাকা চাইতে পারে। আমি তোমারে মিথ্যা কমু? আমাকে সে সম্পর্ক নয়। দেখুন, আপনাকে আমি চিনি না। পূর্ববঙ্গে আমাদের গ্রাম আমি কখনো চোখেই দেখিনি। বাবার কাছে কোনো ঋণের কথাও শুনিনি। ওই দেখো, তাহলে তোমার আমি বুঝাইয়া, আমরা 2 পরিবার ছিলাম আপনা আপনির মধ্যেই। তোমার বাবার আমি ছোটো ভাইয়ের মতো দেখতাম। যুদ্ধের শেষ দিকে সে বেতন পায় নাই, বড় কষ্টের মধ্যে আছে। তবু আমি জানতাম যে সৎ মানুষ ভগবানে বিশ্বাস করে, সে আমার কোনো দিন ঠকাইতে পারে। তার সাথে আর দেখা হইল না। ওই যে ল্যাপের কথা লিখছি না, সেই ল্যাপের কথা জানো? তোমার ঠাকুরদারে আমরা সকলটি বড় খোলা কইতাম। তুমি দেখছো তোমার ঠাকুরদারে? ও না, তুমি তোমার জন্মের আগেই তো তিনি গত হয়েছেন। খুব উঁচু দরের মানুষ আছিলেন বড় খুড়া, যেমন সত্যবাদী তেমনি রাগী। তোমার বাবা যখন শেষবার দেশে গেলেন, হ্যাঁ, সে তো 1948। সেই সময়ে নিউমোনিয়া তোমার ঠাকুরদার একেবারে যায় যায় অবস্থা হয়েছিল। খবর পাইয়া তোমার বাবায় তারে দেখতে গেল, আর নিজেরও তখন চাকরি নাই। খুবই কষ্টের দিন। তোমার ঠাকুরদার শীতে কাঁপে আর কয়, অরে ভক্তি, আমার একখান নতুন ল্যাপ হাইনা দি, লাল ল্যাপ। ভক্তিবোধও দৌড়াইয়া আইল আমার দোকানে, কইলা কি, হরি দাদা, যেমন কইরা পারো আমার একখান লাল ল্যাপ বানাই দাও। বাবার শেষ সাত না মিটালেই আমি নরকে যাবো। এখন টাকা নাই, তোমার ওই টাকা আমি পরে শোধ দিব। আমি বললাম, অরে ভক্তি, উনি আমাদের বড় খুড়া, তার জন্য ল্যাব দিব না?
নিশ্চয় দিব, খাতায় লেখা রইল, পরে তুই শোধ দিস। সে ল্যাপ তোমার ঠাকুরদা গায়ে দিয়া কইছে, আহ বড় আরাম, তারপর মরছে। বহুদিন আগের কথা। এর মধ্যে বাবা সেই ধার শোধ করার চেষ্টা করেননি? আপনাদের সঙ্গে আর যোগাযোগ হয়নি? তার দোষ নাই। পরের শনি পাকিস্তানে বড় রকম গোলমাল শুরু হইল। আমার দোকানদারে আগুন লাগাইয়া দিল, আবার বড় পোলাটাকে মারল। দেশ ছাড়াই আমরা পলাইলাম। কে কোথায় গেল তা ঠিক নাই। আমরা গিয়ে ঠেকলাম ফুলিয়ায়। তোমার বাবা কোথায় থাকেন তাও জানি না, সেও জানি না আমরা কোথায়। ঠিক আছে, শুনুন, আর কথা বলাই লাভ নেই। আমি আপনাকে ক্যাশ দিতে পারছি না, চেক দিয়ে দিচ্ছি। আরে না না অমিয়, হুনো হুনো, এই কথাটা তো কইতেই আইছি। আমার মেজো ছেলে এখন প্যাটের কোম্পানিতে ভালো চাকরি করে। ছোটো ছেলেটিও ব্যবসায় নামছে, সোদপুরে বাড়ি করছি। ভগবানের আশীর্বাদে এখন আর আমাকে অভাব নাই। তোমার চিঠিখানা আমার মেজো ছেলে দেখছে। সে আমারে খুব বকল, কইল কি, বাবা আপনি একদিন পরে ওই সামান্য টাকার জন্যে মানুষকে বিরক্ত করতে আসেন? সি সি, আপনি ক্ষমা চাইয়া চিঠি লেখেন। আমি যত কই, আমি শুধু টাকার জন্যে চিঠি লিখি নাই, তা সে শোনে না। পুতের বউও সেই কথা কয়, তাই তোমার কাছে আজ আইছি। না না, আপনি তো ঠিক কাজই করেছেন। টাকা নেবেন না কেন? বিপদের সময় আমাদের পরিবারকে সাহায্য করেছেন, এখন সেই ধার শোধ করা তো আমার কর্তব্য নিশ্চয়। না না না, সে টাকা আমি কিছুতেই নিতে পারব না। তাহলে আমার পোল আর আমার মুখ দেখবে না। ওই টাকা তুমি আর নিতে কইও না। তাহলে তো আমরা ঋণী হয়ে থাকব। আরে আমি তো 2 দিন পর চলে যাব। আমার কাছে আবার ঋণ কি? ওই টাকা কয়টা আমি দাদু ভাই আর দিদি ভাইদের আশীর্বাদ হিসাবে দিয়া গেল। ভোলা, কোথায় গেলে? এ দেখো, খোকন এসছে। ও মা, তাই তো, কতদিন পর এলে তুমি। তোকে যে বলেছিলাম, মাকে জিজ্ঞেস করেছিলি? হ্যাঁ করেছিলাম। মা বলল হরিনাথ পাইনকে মা চেনে। ওদের একটা দোকান ছিল, সেখান থেকে জিনিসপত্র কেনা হতো, কখনো ধারে কখনো নগদে। এর বেশি মা আর কিছু বলতে পারল না। তবে বাবার সেই পুরনো মোটা ডায়েরিটা খুঁজতে খুঁজতে দেখলাম এক জায়গায় লেখা আছে হরিনাথ পাইনের দোকানের ধার 232 টাকা এবং লেপ বাবদ 51 টাকা। তুই নিজে দেখেছিস এরকম লেখা আছে? হ্যাঁ, আমি নিজেই তো দেখলাম। দেখো, উনি তাহলে ঠিকই বলেছিলেন। তাই তো দেখছি। অথচ আমরা ওর সম্পর্কে কী না খারাপ ধারণা করে বসে আছি। তুমি এক কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা ওকে পাঠিয়ে দাও। পাঠিয়ে নয়, আমি নিজেই গিয়ে দিয়ে আসবো সোদপুরের বাড়িতে।